আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের ইন্টার্নশিপের প্রায় 3 মাসের মতো হয়ে গেল। তো এই সময়টাতে আমি বিভিন্ন ওয়ার্ডে গিয়ে যে প্রবলেমটা ফেস করেছি পার্সোনালি, সেটা হচ্ছে বিভিন্ন রিপোর্ট ইন্টারপ্রিটেশন করা। সিম্পল এক্স রে হলে বা ইসিজি হলে যেগুলো আগে আমরা শিখেছি সেগুলো হয়তো আমরা করতে পারি, কিন্তু প্রবলেমটা হয় যখন একটা এবিজি আমি স্যাম্পল কালেক্ট করে দিই, তারপরে পেশেন্ট পার্টিকে বলি এটা সিসিইউ থেকে বা আইসিইউ থেকে করে নিয়ে আসেন এবিজিটা। উনি যখন এসে আমার হাতে এবিজি রিপোর্টটা ধরিয়ে দেয় যে স্যার আমার রিপোর্ট হয়ে গেছে, ডায়াগনোসিসটা কী বা কোনো সমস্যা আছে কি না, তখন আসলে আমি একটা গোলমেলে সিচুয়েশনে পড়ে যাই যে আসলে ডায়াগনোসিসটা কী এইখানে। ইজ ইট এ সিঙ্গেল ডিসঅর্ডার, বা এখানে কোনো কম্পেনসেটরি মেকানিজম ইজ গোয়িং অন অর নট, বা এখানে কোনো মিক্সড ডিসঅর্ডার আছে কি না। তো এটা নিয়ে আমি সবসময় একটা কনফিউশনে থাকতাম। রিসেন্টলি আমি কিছু স্টেপ ফলো করছি আর কি, 3টা স্টেপ, এবং এই 3টা স্টেপ দিয়ে দেখলাম খুব ইজিলি নির্ভুলভাবে এবিজি ইন্টারপ্রেট করা যায়। তো আমি ভাবলাম এটা সবার সাথে শেয়ার করা যায়। তো চলো আমরা এটা শেখার চেষ্টা করি। তো যখন আমরা একটা এবিজি স্যাম্পল পেশেন্টের পার্টির হাতে ড্র করার পরে দিই, ব্লাড ড্র করার পরে উনি এটা নিয়ে যাওয়ার পরে এরকম একটা স্ট্রিপ এনে আমাদের কাছে দেয়। এটাই হচ্ছে এবিজি রিপোর্ট। তো এখানে অনেকগুলো বিষয় থাকে, যেহেতু আমি ডিটেলস বলবো না তাই আমি বিষয়গুলো সব কিছুতে যাচ্ছি না, জাস্ট এতটুকু বলি যে আইডেন্টিফিকেশনের জন্য এখানে পেশেন্টের কিছু নাম, বয়স, এই জিনিসগুলো দেওয়া থাকে, পেশেন্টের আইডি দেওয়া থাকে, এই বিষয়গুলো দেওয়া থাকে, তার অক্সিজেনেশন চলছিল কি না এই বিষয়টা দেওয়া থাকে, কত লিটার পার মিনিটে চলছিল এটা দেওয়া থাকে। এই বিষয়গুলো একটু দেখে নিতে হবে যে আসলে যে পেশেন্টের জন্য আমি দিয়েছিলাম সেটা এই পেশেন্টই কিনা, মানে ফর আইডেন্টিফিকেশন পারপাস। আরেকটা বিষয় আমি বলে রাখি যে এবিজি আসলে রিপোর্ট একরকম হতে পারে, আবার পেশেন্টের ক্লিনিক্যাল সিনারিও একরকম হতে পারে। তো সবসময় মনে রাখবে যে এবিজি ইন্টারপ্রিটেশনের পরে আমি যেই ডায়াগনোসিসটা পাবো, দিস মে নট বি দ্য অ্যাকচুয়াল ডায়াগনোসিস অফ দ্য পেশেন্ট, কারণ ক্লিনিক্যাল সিনারিও ভেদে এটা আলাদা হয়ে যেতে পারে। অনেক সময় দেখা যায় আমাদের এবিজি স্যাম্পলিংয়ে অনেক ইরর হয়, এবং অনেক বলতে অনেক, পুরোপুরি উল্টাপাল্টা রিপোর্টও চলে আসতে পারে। সুতরাং ট্রিট দ্য পেশেন্ট, নট দ্য ডায়াগনোসিস, এটা একটু মাথায় রাখতে হবে। এখন মেন কথায় চলে আসি। তাহলে প্রথমে ইন্ট্রোডাকশন পার্টের পরে এখানে আমাদের ব্লাড গ্যাসের যে ভ্যালু সেগুলো দেওয়া থাকে। এখানে দেখবে প্রথমে পিএইচ দেওয়া থাকে, তারপরে আমাদের পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড, তারপরে আমাদের পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন, তারপরে আমাদের অক্সিমেট্রি ভ্যালুস, মানে আমাদের হিমাটোক্রিটটা কেমন আছে, হিমোগ্লোবিনের পরিমাণটা কত, এতটুকু দেখাই। অনেক ক্ষেত্রে ইলেকট্রোলাইট ভ্যালুস এরকম দেওয়া থাকে, যেরকম আমাদের ডিএমসির বেশিরভাগ রিপোর্টগুলোতে ইলেকট্রোলাইটের ভ্যালুসগুলো দেওয়া থাকে, অনেক ক্ষেত্রে নাও দেওয়া থাকতে পারে। এবং নিচে অ্যাসিড বেস স্টেটাস দেওয়া থাকে। এখানে আমাদের বেস ডিফিসিট, অ্যানায়ন গ্যাপ, এবং অ্যানায়ন গ্যাপ দেখবে অনেক সময় দুইটা দেওয়া থাকে, যেমন এখানে অ্যানায়ন গ্যাপের পরে সি লেখা আছে, আর নিচে দেখো অ্যানায়ন গ্যাপের পরে দেওয়া আছে কে। তার মানে অ্যানায়ন গ্যাপ আমরা জানি দুইভাবে ক্যালকুলেট করা যায়। একটা হচ্ছে পটাশিয়ামকে ইনক্লুড করে, আর একটা হচ্ছে পটাশিয়ামকে না নিয়ে। এটা একটু পরে আমরা আসছি, যদিও আমরা বায়োকেমিস্ট্রিতে অলরেডি শিখে ফেলেছি, তাই না? তো এই কারণে দুইটা ভ্যালু দুই রকম দেখা যায়। তো তুমি যে কোনো একটা নিয়ে করতে পারো যখন ক্যালকুলেট করবে বা ইন্টারপ্রেট করবে এসিজি। আরেকটা কি, আমাদের বাইকার্বনেটের কনসেন্ট্রেশনটা দেওয়া থাকে, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এনি এবিজি ইন্টারপ্রিটেশন। ওকে, সো এই ভ্যালুগুলো তোমার কাছে দেওয়া থাকবে। এখান থেকে আমাদেরকে পেশেন্টের ক্লিনিক্যালি কী সিমটম সাইন্স আছে বা কী নিয়ে প্রেজেন্ট করছে তার উপরে ভিত্তি করে, এবং আমরা এই এবিজি ইন্টারপ্রেট করে একটা ডায়াগনোসিস আমরা দাঁড় করাবো। ঠিক আছে, এখন আমরা নর্মাল ভ্যালু ছোটোবেলা থেকে শিখে আসছি যে নর্মালি আমাদের আর্টেরিয়াল ব্লাডে যে কার্বন ডাইঅক্সাইড সেটা থাকে হচ্ছে 35 থেকে 45 মিলিমোল পার লিটারের মতো। পিএইচ থাকে 7.35 টু 7.45, এবং বাইকার্বনেট থাকে 22 থেকে 28। অনেক বই দেখবে 22 থেকে 26 লেখা আছে। আবার আমাদের ডিএমসি যে রিপোর্টগুলো, এইখানে রেফারেন্সটা ধরা হয় 22 থেকে 29। কেমন একটু এদিকে ওদিকে হতে পারে, এটা খুব বেশি বেশি মানে কম বেশি না, ঠিক আছে? মোটামুটি কাছাকাছি সবগুলোই। এখন একটা জিনিস মনে রাখতে হবে যে এগুলো তো আসলে রেঞ্জে দেওয়া, কিন্তু এবিজি ইন্টারপ্রেট করতে গেলে আসলে এতগুলো গোলমেলে জিনিস তোমাকে মাথায় ঢোকাতে হবে। সেক্ষেত্রে রেঞ্জ দিয়ে যদি তুমি মনে রাখার চেষ্টা করো, সেক্ষেত্রে সব কিছু একটার ভিতরে আরেকটা ঢুকে হিজিবিজি হয়ে যাবে অনেকটা। তো আমরা যখন এবিসি ইন্টারপ্রেট করবো তখন আসলে রেঞ্জটা মনে রাখবো না, আমরা মনে রাখবো মিন বা এভারেজটা। ফর এক্সাম্পল, আমরা কার্বন ডাইঅক্সাইডের যদি এভারেজ করি তাহলে ব্লাডে এর এভারেজ বা মিন পরিমাণ হচ্ছে 40। তাহলে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে বা PCO2 বা পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে আমরা শুধু 40টা মনে রাখবো। পিএইচ আমরা মিনটা মনে রাখবো 7.4, এবং বাইকার্বনেট আমরা মনে রাখবো হচ্ছে 24, মানে 24। ঠিক আছে, 22, 28, 26 এগুলো মনে রাখা লাগবে না। জাস্ট মনে রাখবে এভারেজ আমাদের ব্লাডে যেই বাইকার্বনেটের কনসেন্ট্রেশন সেটা হচ্ছে 24 মিলিমোল পার লিটার, যেটা কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন বা পার্শিয়াল প্রেশার সেটা হচ্ছে 40 মিলিমিটার অফ মার্কারি।
আর যেটা পিএইচ সেটা হচ্ছে 7.4। এই এভারেজগুলো একটু মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে ভ্যালুগুলো আমাদের হয়ে গেল এবং একটা এবিজি পেপারে কী কী দেওয়া থাকে সেটা আমরা দেখলাম। এখন আসো যে আমাদের এবিজি আসলে কেন দরকার এবং কি কি অ্যাসেস করব একটা এবিজি থেকে আমরা। এখান থেকে আসলে আমরা অক্সিজেনেশন দেখি, আমরা ভেন্টিলেশনটা দেখি, আর আমাদের পেশেন্টের অ্যাসিড বেস স্টেটাসটা কেমন আছে সেটা দেখি। তার মানে তিনি কি মেটাবলিক অ্যাসিডোসিসে আছে বা রেসপিরেটরি অ্যাসিডোসিসে বা অন্য কোনো মিক্সড ডিসঅর্ডারে আছে সেটা আমরা দেখতে পারি। তো এই যে কোন অ্যাসিড বেস স্টেটাসে একটা পেশেন্ট আছে তার উপরে ভিত্তি করে আমরা পেশেন্টের এই ব্লাড ক্যাটাগরিকে 4 ভাগে ভাগ করতে পারি ব্রড হেডিংয়ে। একটা হচ্ছে রেসপিরেটরি অ্যাসিডোসিস, একটা হচ্ছে রেসপিরেটরি অ্যালকালোসিস, একটা মেটাবলিক অ্যাসিডোসিস, একটা হচ্ছে মেটাবলিক অ্যালকালোসিস। এখন রেসপিরেটরি অ্যাসিডোসিসকে আবার আমরা অ্যাকিউট ও ক্রনিকে ভাগ করতে পারি এবং রেসপিরেটরি অ্যালকালোসিসকে অ্যাকিউট ও ক্রনিকে ভাগ করতে পারি। এখন প্রশ্ন মাথায় আসতে পারে যে তাহলে মেটাবলিক অ্যাসিডোসিস আর মেটাবলিক অ্যালকালোসিস কি দোষ করলো, এদের কেন অ্যাকিউট আর ক্রনিক নেই? এটা আমি একটু পরে বলবো, আমি বেসিক মেকানিজমগুলো বলার পরে, ঠিক আছে? এখন আসো তাহলে এই 4টা ক্যাটাগরি মেইনলি, বা আমরা কেউ কেউ বলি 6টা ক্যাটাগরি বা ফাংশনাল ক্যাটাগরি অফ অ্যাসিড বেস ডিসঅর্ডার, এটা নামে অনেকে শুনে থাকবে যে অ্যাকিউট রেসপিরেটরি অ্যাসিডোসিস, ক্রনিক রেসপিরেটরি অ্যাসিডোসিস, অ্যাকিউট রেসপিরেটরি অ্যালকালোসিস, ক্রনিক রেসপিরেটরি অ্যালকালোসিস, মেটাবলিক অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যালকালোসিস। এই 6টা ফাংশনাল ক্লাসিফিকেশনে থাকে আসলে আমাদের অ্যাসিড বেস ডিসঅর্ডারগুলো। এখন আসো আমরা বায়োকেমিস্ট্রিতে একটা যখন অ্যাসিড বেস ব্যালেন্স পড়ি আমাদের বডির, তখন একটা সূত্র দাঁড় করিয়েছিলাম, তাই না? যে পিএইচ হচ্ছে পিএইচ আমাদের সমানুপাতিক বা প্রপোর্শনেট টু বাইকার্বনেট ডিভাইডেড বাই PCO2। এটা আমরা দাঁড় করিয়েছিলাম, তাই না? এই সমীকরণটা এখানে আমি আবার লিখছি কারণ এটা একটু আমাদের প্রয়োজন এবং জিনিসগুলো বোঝার জন্য একটু লাগতে পারে। তাহলে প্রথমে আমরা এখন ডায়াগনোসিসগুলোতে চলে আসি যে কোনটা আসলে কী হয় এবং কিভাবে আমাদের বডি সেটাকে কম্পেনসেট করে। কারণ আমাদের বডি তো সবসময় একটা হোমিওস্ট্যাসিস মেকানিজমে থাকে। তো কোনো কারণে যদি আমাদের ব্লাডের অ্যাসিডিটি বেড়ে যায় তাহলে আমাদের বডি সর্বোচ্চ চেষ্টা করে সেটাকে আবার নিউট্রাল পজিশনে ফিরিয়ে আনা। যদিও টোটালি কম্পেনসেট করতে পারে না আমাদের বডি, কিন্তু নিয়ারলি বা কাছাকাছি নিয়ে যেতে পারে, ঠিক আছে? তাহলে এখন এসে আমরা রেসপিরেটরি অ্যাসিডোসিস। মনে রাখবে যে কোনো রেসপিরেটরি ডিজিজের কথা যদি বলে অ্যাসিড বেস স্টেটাসের ক্ষেত্রে, রেসপিরেটরি অ্যাসিডোসিস বা রেসপিরেটরি অ্যালকালোসিস, সেক্ষেত্রে মনে রাখবে দ্য প্রবলেম ইজ কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড যদি ব্লাডে বেশি হয়ে যায় তার মানে কি পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাবে, আর এই পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড ব্লাডে বেড়ে যাওয়াকে আমরা বলি হচ্ছে হাইপার কার্বিয়া বা হাইপার ক্যাপনিয়া। এই হাইপার ক্যাপনিয়া মানে ব্লাডে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যদি বেড়ে যায় তখন সে কী হয়, এই যে কার্বন ডাইঅক্সাইড এটা আমাদের পানির সাথে বিক্রিয়া করে, তাই না? কার্বন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? কার্বনিক অ্যাসিড। এই কার্বনিক অ্যাসিড কি অ্যাসিড? তার মানে কি আলটিমেটলি আমাদের কার্বন ডাইঅক্সাইড একটা অ্যাসিড, তার মানে কি আমাদের অ্যাসিডটা ব্লাডে বাড়াবে, এটাকেই তো আমরা বলি হচ্ছে অ্যাসিডোসিস। এখন এই অ্যাসিডোসিস যেহেতু রেসপিরেটরি কজের কারণে হচ্ছে, কারণ কার্বন ডাইঅক্সাইড আমাদের এক্সক্রিশন কী দিয়ে হয়? আমাদের রেসপিরেটরি সিস্টেম দিয়ে। কোনো কারণে রেসপিরেটরি সিস্টেম যদি আমাদের কার্বন ডাইঅক্সাইড অ্যাডিকুয়েটলি এক্সক্রিট না করতে পারে, তার মানে আমাদের হাইপোভেন্টিলেশন হয় বা কোনো কারণে ভেন্টিলেটরি ফেইলিয়ার হয়, সেক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড অ্যাকিমুলেট হওয়া শুরু করবে, অ্যাসিড বেড়ে যাবে এবং আমাদের রেসপিরেটরি অ্যাসিডোসিস হবে। তার মানে যে কোনো রেসপিরেটরি ডিজিজ ইজ রিলেটেড টু কার্বন ডাইঅক্সাইড, এটা মনে রাখতে হবে। এখন একটা জিনিস দেখো, ব্লাডে যখন কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাবে তখন অ্যাসিড বেড়ে যাবে, আর অ্যাসিড বেড়ে যাওয়া মানে কি পিএইচ কমে যাওয়া। এখন এই সূত্র অনুসারে যদি পিএইচ কমে যায় এবং কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায়, তার মানে পিএইচ সমানুপাতিক বাইকার্বনেট ডিভাইডেড বাই PCO2। এখন পিএইচ আমরা জানি কি পিএইচ হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের সাথে ব্যস্ত অনুপাতিক বা ইনভার্সলি প্রপোর্শনেট সম্পর্ক, এবং বাইকার্বনের সাথে হচ্ছে প্রপোর্শনেট বা সমানুপাতিক সম্পর্ক। এখন আমরা যদি আমাদের বডি যদি কী করে এটাকে কম্পেনসেট করতে যাই বা একটা হোমিওস্ট্যাসিসে নিয়ে আসতে যাই, বা যে অ্যাসিড বেস ডিসঅর্ডার আছে এটাকে সরিয়ে একটা নিউট্রাল পজিশনে আমাদের ব্লাডকে নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে কী করতে হবে? আমাদের বডিকে বাইকার্বনেটও বাড়াতে হবে। কারণ কার্বন ডাইঅক্সাইড যেহেতু বেড়ে গেছে, আমরা বাইকার্বনেটকেও যদি বাড়িয়ে দিই তাহলে উপরেও বেড়ে গেল নিচেও বেড়ে গেল, আলটিমেটলি আমাদের পিএইচটা মোটামুটি নর্মালাইজ পজিশনে চলে আসবে, ঠিক আছে? তাহলে কম্পেনসেট কী করে করবে? যেহেতু বাইকার্বনেট বেড়ে গেছে, এখন আমাদের কিডনি কী করবে? আমাদের বেস বা বাইকার্বনেটকে বাড়াবে। তার মানে মনে রাখতে হবে যদি কার্বন ডাইঅক্সাইড আমাদের দেহে বেড়ে যায় বা হাইপার কার্বিয়া হয় বা রেসপিরেটরি অ্যাসিডোসিস হয়, সেক্ষেত্রে আমাদের কিডনি কী করে? আমাদের বাইকার্বনেটের পরিমাণটাকেও আমাদের দেহে বাড়িয়ে দেয়, বা যেই বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন আছে আমাদের প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলে নেফ্রনের, সেখানে রিঅ্যাবজর্পশনটা বাড়িয়ে দেয়, ফলে আমাদের বাইকার্বনেটের পরিমাণটা বেড়ে যায়। এভাবে আমাদের কিডনি কী করে? এই যে অ্যাসিডোসিস এটাকে কম্পেনসেশন করে। এখন
এই যেই রেসপিরেটরি অ্যাসিডোসিস, এটা কত তাড়াতাড়ি ডেভেলপ করলো তার উপরে ভিত্তি করে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যাকিউট আর একটা হচ্ছে ক্রনিক রেসপিরেটরি অ্যাসিডোসিস। তো এটা আসলে বিশেষ কোনো ডিফারেন্স নেই, ডিফারেন্স হচ্ছে অনসাইডে। আমাদের যেটা অ্যাকিউট রেসপিরেটরি অ্যাসিডোসিস এটা খুব তাড়াতাড়ি ডেভেলপ করবে, যেটা ক্রনিক রেসপিরেটরি অ্যাসিডোসিস সেটা দেরি করে ডেভেলপ করবে, মানে ডেজ টু ইয়ার্স, আওয়ার্স টু ডেজ। প্রাইমারি প্রবলেম কি, সাডেনলি যদি আমাদের অ্যালভিওলার হাইপোভেন্টিলেশন হয় তাহলে অ্যাকিউট, যদি লং স্ট্যান্ডিং একটা হাইপোভেন্টিলেশন হয় সেক্ষেত্রে হচ্ছে আমাদের ক্রনিক। এক্ষেত্রে পিএইচ কী হবে, পিএইচ হচ্ছে মার্কলি ডিক্রিজ করবে অ্যাকিউটের ক্ষেত্রে, কিন্তু আমাদের ক্রনিকের ক্ষেত্রে কী হবে, আস্তে আস্তে তো কম্পেনসেশন মেকানিজম চলতে থাকবে। তো আসলে পিএইচ মার্কলি রিডিউসড হতে পারবে না, কারণ অলরেডি রেনাল কম্পেনসেশন হয়, পিএইচটা মোটামুটি নর্মালাইজ করা লাগবে, বা ডিক্রিজ থাকলে অল্প একটু ডিক্রিজ থাকবে। আর এখানে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড কী হবে, অনেক বেশি হবে, যেহেতু হঠাৎ করে হয়েছে এখানেও অনেক বেশি হবে। বাইকার্বনেট স্লাইড বা নর্মাল থাকবে, স্লাইটলি ইনক্রিজ করবে, কারণ কি জাস্ট ডেভেলপ করেছে আমাদের অ্যাসিডোসিসটা। তো রেনাল সিস্টেম আসলে অনেক ধীর একটা সিস্টেম, এটা যদি আমাদের এই কার্বন ডাইঅক্সাইডকে কম্পেনসেট করতে যায় এটা কিছুটা সময় নেয়, ঠিক আছে, সময় নিয়ে করে। তো আসলে খুব তাড়াতাড়ি যে বাইকার্বনেট বাড়ায় দেবে এটা হয় না। কিন্তু কনিক কেজে কী হয়, আমাদের কিডনি বেশ অনেকটা সময় পায়, তখন আস্তে আস্তে সে বাইকার্বনেটটাকে অনেক বেশি বাড়িয়ে দেয়। তখন দেখা যায় হচ্ছে আমাদের আমাদের যে পিএইচটা আছে এটা মোটামুটি নর্মাল রেঞ্জে চলে আসে, বা মাইল্ডলি একটু ডিক্রিজ থাকতে পারে, ঠিক আছে। তাহলে রেনাল কম্পেনসেশন বেশি হয় কোথায়, আমাদের কনিক কেজে, কারণ কনিক কেজে কী হয়, আমাদের কিডনিটা বেশি সময় পায়, আর কিডনি যেহেতু ধীর গতিতে কাজ করে, বেশি সময় পেলে সে ভালো কাজ করতে পারবে। কিন্তু অ্যাকিউটের ক্ষেত্রে কিডনি তো অত সময় পাচ্ছে না, সুতরাং সে আসলে এটা রিভার্স করতে পারবে না, কম্পেনসেশনটা নাও হতে পারে বা হলেও মিনিমাল হবে। তাহলে এটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে রেসপিরেটরি অ্যাসিডোসিসের আমাদের মেইন মেকানিজম কি, এখানে হাইপোভেন্টিলেশন হবে, কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাবে, যার ফলে অ্যাসিডোসিস হবে। কম্পেনসেশন কী করে করবে আমাদের বডি, আমাদের রেনাল রিঅ্যাবজর্পশন অফ বাইকার্বনেট বা এক্সক্রিশন অফ বাইকার্বনেট এটা কমে যাবে, রিঅ্যাবজর্পশন বেড়ে যাবে, ফলে আমাদের বাইকার্বনেটটা বেড়ে যাবে। বাইকার্বনেট বেড়ে যাওয়া মানে আমাদের যে পিএইচটা এটা নর্মালাইজ করার চেষ্টা করবে বডি, দিস ইজ কম্পেনসেশন। অ্যালকালোসিস কি, এক্স্যাক্টলি দ্য অপোজিট মেকানিজম, এখানে হাইপার ভেন্টিলেশন হবে। বেশি ভেন্টিলেশন হলে কী হবে, আমাদের যে কার্বন ডাইঅক্সাইড আছে বডিতে সেটা ওয়াশ আউট হয়ে যাবে। যদি ওয়াশ আউট হয়ে যায় বা এক্সপিরিয়েটরি মেকানিজমের মাধ্যমে বাইরে চলে যায় দেহে, সেক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ দেহে কমে যাবে, মানে পার্শিয়াল প্রেশার কমে যাবে। যদি কমে যায় সেক্ষেত্রে হচ্ছে আমাদের অ্যালকালোসিস ডেভেলপ করবে, কারণ এই যে সূত্র, এই সূত্র অনুযায়ী যদি নিচেরটা কমে, কার্বন ডাইঅক্সাইডের সাথে তো আমাদের হচ্ছে পিএইচের ব্যস্তানুপাতিক সম্পর্ক, তার মানে কি, যদি কার্বন ডাইঅক্সাইড কমে পিএইচ বাড়বে, পিএইচ যদি বাড়ে তার মানে এটা অ্যালকালোসিসের দিকে যাবে। কম্পেনসেশন কী করে করবে, রেনাল সিস্টেম অপোজিটভাবে, এখানে আগের বার বাইকার্বনেট বাড়িয়েছিল, এখানে যেহেতু কার্বন ডাইঅক্সাইড কমেছে এই কারণে বাইকার্বনেটও আমাদের কিডনিকে কমিয়ে দেবে। একইভাবে এইটাও দুই ভাগে ভাগ করতে পারি আমরা, একটা হচ্ছে অ্যাকিউট রেসপিরেটরি অ্যালকালোসিস, একটা হচ্ছে ক্রনিক রেসপিরেটরি অ্যালকালোসিস, বুঝে গেল। এবং ডিফারেন্সটা কি, এক্স্যাক্টলি সেমভাবে আমরা মনে রাখতে পারি যে কম, মানে অনসেটটা তাড়াতাড়ি, অনসেটটা দেরি করে, যেহেতু সাডেন ডেভেলপ করে এখানে আমাদের রেনাল সিস্টেমটা কম্পেনসেট করে অতটা সময় পায় না, ফলে কম্পেনসেশন হয়ই না বললে চলে, বা হলেও অল্প। কিন্তু ক্রনিক কেজে কম্পেনসেশনটা ভালো হয়, ঠিক আছে। তাহলে এই ডিফারেন্সটা একটু পড়ে নিতে হবে। এখন আমি যেটা বলছিলাম যে যেরকম আমরা রেসপিরেটরি অ্যাসিডোসিস এবং রেসপিরেটরি অ্যালকালোসিসের ক্ষেত্রে অ্যাকিউট এবং ক্রনিক দেখলাম, এরকম একটা মেটাবলিক অ্যাসিডোসিস বা মেটাবলিক অ্যালকালোসিসের ক্ষেত্রে কেন দেখি না, কারণ কি আমি একটু আগেই বললাম যে আমাদের কিডনিতে আসলে অনেক ধীর গতিতে কাজ করে, এটা কোনো কিছু কম্পেনসেট করতে গেলে একটু সময় নেয়। এই কারণে আমরা এই টাইম পিরিয়ডটাকে দুইটা ফেজে ভাগ করতে পারি, অ্যাকিউট আর ক্রনিক। কিন্তু যদি লাংয়ের কথা চিন্তা করি, আমাদের যে মেটাবলিক অ্যাসিডোসিস বা অ্যালকালোসিসগুলো আছে এটা কম্পেনসেট করে হচ্ছে আমাদের লাং। লাং খুব ফাস্ট একটা অর্গান, সে যে কোনো কিছু খুব ফাস্ট ফাস্ট কম্পেনসেট করতে পারে এবং ফাস্ট ফাস্ট মারাও যাইতে পারে বা ফেলিয়ারও হতে পারে, ঠিক আছে। তো এই লাং যেহেতু ফাস্ট ফাস্ট কাজ করে, এই কারণে আমাদের মেটাবলিক অ্যাসিডোসিস হোক বা মেটাবলিক অ্যালকালোসিস হোক, লাং খুব তাড়াতাড়ি সেটা কম্পেনসেট করে দিতে পারে। যেহেতু তাড়াতাড়ি কম্পেনসেট করে দিতে পারে, সুতরাং এই যে অ্যাকিউট আর ক্রনিক দুটা টাইম পিরিয়ড, এই টাইম পিরিয়ডে আসলে আমরা মেটাবলিক যে কোনো ডিসঅর্ডারকে ভাগ করতে পারি না। সুতরাং আমরা চেষ্টা করি যে মেটাবলিক অ্যাসিডোসিস আর মেটাবলিক অ্যালকালোসিস এই ক্ষেত্রে অ্যাকিউট আর ক্রনিক টার্মটা আমরা নিয়ে আসবো না, বরং এটা অমিট করে চলে যাব, বোঝা গেছে। এখন আসলে মেটাবলিক অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যাসিডোসিসে কী হয়, ওই যে পিএইচের সূত্র অনুসারে পিএইচ, উপরে বাইকার্বনেট, নিচে হচ্ছে PCO2। এখন বাইকার্বনেট যদি কমে যায়, পিএইচ কমে, যেহেতু সমানুপাতিক সম্পর্ক, তার মানে মেটাবলিক অ্যাসিডোসিসে কী হয়, আমাদের মেইন মেকানিজম যেটা সেটা হচ্ছে বাইকার্বনেট কমে যায়, ফলে আমাদের পিএইচটা কমে যায়। পিএইচ কমে যাওয়া মানে কি, অ্যাসিডোসিস। তো যেহেতু বাইকার্বনেট কমে যাওয়ার কারণে অ্যাসিডোসিসটা হচ্ছে, এটাকে আমরা বলি মেটাবলিক অ্যাসিডোসিস। কম্পেনসেট কী করে করবে, আমাদের লাং এটা কম্পেনসেট করবে হাইপার ভেন্টিলেশনের মাধ্যমে।
তার মানে বাইকার্বনেট কমে গেছে, এখন সে কার্বন ডাইঅক্সাইডকেও কমাই দিবে, কমাই দেওয়ার মাধ্যমে তার সে পিএইচটা নর্মালাইজ করার চেষ্টা করবে। মেটাবলিক অ্যালকালোসিস ইজ এক্স্যাক্টলি দ্য অপোজিট। এখানে কী হবে, আমাদের বাইকার্বনেটটা বেড়ে গেছে কোনো কারণে, বেড়ে যাওয়ার কারণে অ্যালকালোসিস ডেভেলপ করছে, তাহলে হাইপোভেন্টিলেশনের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডকেও আমাদের লাং বাড়িয়ে দিবে, ফলে পিএইচটা নর্মালাইজ হওয়ার চেষ্টা করবে বা বডি পিএইচে আসার চেষ্টা করবে। সো দিস ইজ দ্য বেসিক মেকানিজম, যে আমাদের রেসপিরেটরি অ্যাসিডোসিস বা মেটাবলিক অ্যাসিডোসিস অ্যালকালোসিসটা কী করে ডেভেলপ করে, কী করে কম্পেনসেট হয়, কেন দুইটা ভাগে ভাগ করতে পারি, কেন পারি না, এই বিষয়গুলো আমরা দেখলাম। এটা আমরা অলরেডি যদিও শিখে ফেলেছি বায়োকেমিস্ট্রিতে, কিন্তু এখানে জাস্ট একটু রিক্যাপিচুলেট করা বলতে পারি। তাহলে আমরা যদি সবগুলো জিস্ট করি বা সামারি করি, তাহলে অনেকটা এরকম দাঁড়াই যে আমাদের কার্বন ডাইঅক্সাইড রিলেটেড যে কোনো প্রবলেম হচ্ছে রেসপিরেটরি প্রবলেম, যেটা কম্পেনসেট করে রেনাল সিস্টেম বাই বাইকার্বনেট। আর বাইকার্বনেট রিলেটেড যে কোনো প্রবলেম হচ্ছে মেটাবলিক প্রবলেম, যেটা কম্পেনসেট করে হচ্ছে আমাদের লাং বাই রেসপিরেটরি সিস্টেম বা কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, গেল। এখন আসি হচ্ছে, তাহলে বেসিক আমাদের শেষ। এখন আসি আমরা ইন্টারপ্রেট কী করে করবো। তো আমরা ইন্টারপ্রেট করার জন্য 3টা স্টেপ মনে রাখবো। এই 3টা স্টেপ যদি আমরা ফলো করি, আমরা নির্ভুলভাবে যে কোনো এবিসি ইন্টারপ্রেট করতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে, এই স্টেপগুলো কি, যখনই আমাদের হাতে একটা এবিসি একটা স্যাম্পল দেওয়া হবে, ফর এক্সাম্পল এটা আমি নিই, কেমন একটা এবিসি স্ট্রিপ যখন আমাদের হাতে দেওয়া হবে, তখন আমরা সাথে সাথে কি দেখব যে এটা পিএইচ কত আছে। তাহলে প্রথমে আমরা কি দেখব, পিএইচ। নর্মাল পিএইচ আমরা কি জানি, আমরা বলছি ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা 7.4 ধরে নেব, তাহলে পিএইচ দেখব। এখানে দেখুন পিএইচ যদি 7.4 হয় এভারেজ, এটা আছে 7.41। 7.41 মানে কি বেশি, তার মানে কি এখানে অ্যালকালোসিস আছে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা কি দেখব, আমরা পিএইচ দেখব। এখন পিএইচ আমরা মেন কি ধরি, 7.4 ধরে নিয়ে ক্যালকুলেট করি। তো 7.4 ধরে নিয়ে যদি ক্যালকুলেট করি, সেক্ষেত্রে আমাদের কী হবে, 7.4 এর কম যদি কোনো কিছু থাকে, সেটাকে আমরা বলবো অ্যাসিডোসিস। 7.4 এর বেশি যদি কোনো কিছু থাকে, সেটাকে আমরা বলবো অ্যালকালোসিস। ঠিক আছে, এখন এই স্যাম্পলটার ক্ষেত্রে কী ছিল, আমাদের 7.4 একটু বেশি ছিল, তার মানে এটা অ্যালকালোটিক পিএইচ, মনে থাকবে। তাহলে প্রথমে একটা এবিসি স্ট্রিপ পেলে আমরা সেখানে দেখবো হচ্ছে তার পিএইচটা কত আছে। তাহলে প্রথম স্টেপ আমাদের কমপ্লিট, যে আমরা প্রথম স্টেপে একটা এবিসি স্ট্রিপ হাতে পেলে সেখানে আমরা দেখব তার পিএইচটা কত। পিএইচটা যখন আমরা পেয়ে গেছি যে সেটা অ্যাসিডোটিক বা অ্যালকালোটিক, এখন আমরা দেখব এই যে অ্যাসিডোসিস বা অ্যালকালোসিস, এটা কি রেনাল সিস্টেম দিয়ে হলো বা মেটাবলিক সিস্টেম দিয়ে হলো, নাকি এটা রেসপিরেটরি সিস্টেম দিয়ে হলো। সেটা কী করে আমরা দেখতে পাবো, আমরা তার পরপরই দেখব হচ্ছে বাইকার্বনেট এবং কার্বন ডাইঅক্সাইড। তাহলে পিএইচের পরে যদি আমরা কার্বন ডাইঅক্সাইড দেখি, এখানে খেয়াল করুন যে কার্বন ডাইঅক্সাইড কমে গেছে। কার্বন ডাইঅক্সাইড কমে যাওয়া মানে কি, পিএইচ বেড়ে যাওয়া, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, পিএইচ বেড়ে যাওয়া মানে কি অ্যালকালোসিস। তার মানে পিএইচও কমে গেছে, পিএইচ বেড়ে গেছে অ্যালকালোসিস, কার্বন ডাইঅক্সাইড কমে গেছে অ্যালকালোসিস, মিলে যাচ্ছে। তার মানে এটা হচ্ছে রেসপিরেটরি অ্যালকালোসিস। এতটুকু আমরা ডায়াগনোসিস করে ফেলতে পারবো, তাই না। তারপরে দেখবো হচ্ছে আমরা বাইকার্বনেট যদি নিচে থাকে। এখন খেয়াল করুন যে বাইকার্বনেটও এখানে কমে গেছে, কিন্তু আমরা জানি কি বাইকার্বনেট যদি কমে যায় পিএইচও কমে যাবে। পিএইচ যদি কমে যায় সেটা অ্যাসিডোসিস, কিন্তু এখানে তো আছে অ্যালকালোসিস, তার মানে কি মিলছে না। তার মানে এখানে বাইকার্বনেটের কারণে সমস্যাটা হয়নি, সমস্যাটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের কারণে। সুতরাং এইখানে প্রাইমারি ডায়াগনোসিস হচ্ছে আমাদের রেসপিরেটরি অ্যালকালোসিস। বোঝা গেল, কারণ কি বাইকার্বনেট কমে গেলে পিএইচ কমার কথা, কিন্তু পিএইচ এখানে বেড়ে গেছে, তার মানে দিস ইজ নট প্রাইমারিলি ডিউ টু বাইকার্বনেট, দিস ইজ প্রাইমারিলি ডিউ টু কার্বন ডাইঅক্সাইড। তাহলে এতটুকু আমরা বুঝতে পেরেছি যে ফার্স্ট স্টেপে আমরা অ্যাসিড দেখবো, সেটা অ্যালকালোসিস নাকি অ্যাসিডোসিস। সেকেন্ড স্টেপে আমরা দেখবো হচ্ছে যে এটা কি মেটাবলিক প্রবলেম নাকি এটা হচ্ছে রেসপিরেটরি প্রবলেম। একইভাবে যদি আমাদের বাইকার্বনেট বেড়ে যায়, তাহলে আমরা মেটাবলিক অ্যালকালোসিস চিন্তা করব, কিন্তু এখানে যেহেতু বাইকার্বনেট কমে গেছিলো, তাহলে এটা প্রাইমারি ডায়াগনোসিস না। তাহলে এভাবে আমরা দেখতে পারি, ঠিক আছে, যে পিএইচ কমে গেছে, সাথে হচ্ছে আমাদের পিএসিও টু বেড়ে গেছে, তার মানে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে, সেক্ষেত্রে অ্যাসিডোসিস। আবার পিএইচ আমাদের কমে গেছে, সাথে বাইকার্বনেটও কমে গেছে, এটা মেটাবলিক অ্যাসিডোসিস। তাহলে এভাবে আমরা সেকেন্ড স্টেপে দেখব যে আমাদের প্রাইমারি প্রবলেমটা কী। তার জন্য আমরা কী করব, আমরা মেটাবলিক প্রবলেম নাকি রেসপিরেটরি প্রবলেম এটা আমরা দেখব, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা পিএসিও2 মানে আমাদের কার্বন ডাইঅক্সাইড, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড আর হচ্ছে বাইকার্বনেটের কনসেন্ট্রেশন দেখলে বুঝতে পারবো। থার্ড স্টেপ গিয়ে এটা একটু ক্রিটিক্যাল, কিন্তু আমি সহজে এক্সপ্লেন করার চেষ্টা করছি, যে
আমরা প্রাইমারি ডায়াগনোসিস যখন পেয়ে যাব, মনে রাখতে হবে যখন একটা পেশেন্ট আমাদের ওয়ার্ডে আসে এবং তাকে আমরা এবিজি করি, দিস ইজ নট এ সিম্পল পেশেন্ট। এখানে অবশ্যই কোনো কম্পেনসেটরি মেকানিজম ইজ গোয়িং অন, অথবা কোনো মিক্সড ডিসঅর্ডার আছে। সেক্ষেত্রে আমাকে খুঁজে বের করতে হবে যে ইজ দ্য বডি রিয়েলি কম্পেনসেটিং। যদি বডি কম্পেনসেট করে তো ভালো, ওকে। যদি কম্পেনসেট না করে সেখানে মিক্সড ডিসঅর্ডার হওয়ার একটা চান্স থাকে, বা আনকম্পেনসেটেডও হতে পারে। তাহলে বডি কম্পেনসেট করছে কি না সেটা আমরা কী করে ডায়াগনোসিস করতে পারি? এক্ষেত্রে আমাদের দুইটা জিনিস একটু মাথায় রাখতে হবে। প্রথম জিনিসটা খুবই সোজা, যদি দেখেন যে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড এবং বাইকার্বনেট দুইটাই একই ডিরেকশনে গেছে, মানে দুইটাই বেড়ে গেছে বা দুইটাই কমে গেছে, এর মানে বডি হচ্ছে কম্পেনসেট করছে। ফর এক্সাম্পল, আমরা যে স্ট্রিপটা দেখেছিলাম এখানে খেয়াল করুন, আমাদের পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড কী হয়ে গেছিলো? কমে গেছে। আবার এখানে বাইকার্বনেটও কমে গেছে। তার মানে কি দুইটাই কমেছে, সেম ডিরেকশনে যাচ্ছে। তার মানে দেয়ার মেই বি এ কম্পেনসেটরি মেকানিজম গোয়িং অন। ঠিক আছে? তাহলে দুইটা যদি একই ডিরেকশনে থাকে সেক্ষেত্রে কম্পেনসেটরি মেকানিজম চালু হয়েছে, এটা বোঝা যাইতে পারে। সেকেন্ড কথা, তাহলে প্রথম কথা হয়ে গেল যে আমাদের পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড এবং বাইকার্বনেট যদি একই ডিরেকশনে যায় সেক্ষেত্রে এটা হতে পারে যে এটা কম্পেনসেশন চলছে। সেকেন্ড কথা, যেটা আমাদের একটু বড় এবং আমাদের মনে রাখতে হবে, যে আমাদের যে হিউম্যান বডি, ইট ক্যান নেভার কম্পেনসেট কমপ্লিটলি। তার মানে আপনার বডি এভারেজ পিএইচ কত? 7। কোনো কারণে যদি অ্যাসিডোসিস ডেভেলপ করে, আপনার বডি আর কখনোই নিজে থেকে কম্পেনসেট করে 7.4 পিএইচ আনতে পারবে না, কারণ বডি ক্যান নট ফুললি কম্পেনসেট। হতে পারে সেটা এই 7.4-এর কম হবে কম্পেনসেট করে, অথবা কম্পেনসেট করে 7.4-এর বেশি হয়ে যেতে পারে। আবার বডি ওভার কম্পেনসেটও করতে পারে না। ঠিক আছে? ওভার কম্পেনসেটই যখন হয়ে যাবে তখন ভাববেন এটা আসলে নট কম্পেনসেশন, এখানে মিক্সড ডিসঅর্ডার আছে। তার মানে এটার সাথে আরও কোনো একটা ডায়াগনোসিস আছে। তাহলে এটা একটু মনে রাখতে হবে যে প্রথম কথা, যে আমাদের পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড এবং বাইকার্বনেট যদি একই ডিরেকশনে যায়, দেয়ার মে বি এ কম্পেনসেটরি মেকানিজম গোয়িং অন। সেকেন্ড কথা কি, আমাদের বডি কখনো ফুললি কম্পেনসেট করতে পারে না বা ওভার কম্পেনসেটও করে না। যদি ফুললি কম্পেনসেশন হয়ে যায় বা ওভার কম্পেনসেশন হয়ে যায়, সেক্ষেত্রে মনে রাখতে হবে সেখানে কোনো মিক্সড ডিসঅর্ডার আছে। ঠিক আছে? এখন আমাদের বডি যে সেটা কি ওভার কম্পেনসেট করছে নাকি করছে না, এটা আমরা কী করে বুঝবো? এটা বোঝার জন্য কিছু জিনিস আমাদেরকে একটু মাথায় ঢুকিয়ে রাখতে হবে, এবং এই পার্টটাই আসলে আমাদের এবিসি একটু কঠিন। যদি আমরা বারবার প্র্যাকটিস করি আসলে এটা মনে রাখা যাবে। প্রথমে আসি অ্যাকিউট রেসপিরেটরি অ্যাসিডোসিসের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে আমাদের অ্যাসিডোসিসে কী হয়, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড বাড়ে। তো প্রতি 10 মিলিমিটার অফ মার্কারি পার্শিয়াল প্রেশার যদি বাড়ে অফ কার্বন ডাইঅক্সাইড, তাহলে আমাদের বাইকার্বনেট বাড়বে হচ্ছে 1 মিলিমোল পার লিটার বা 1 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। মানে আমাদের অ্যাকিউট রেসপিরেটরি অ্যাসিডোসিসের ক্ষেত্রে যদি আমাদের CO2 মানে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড বাড়ে 10 মিলিমিটার অফ মার্কারি, সেক্ষেত্রে আমাদের বাইকার্বনেট বাড়বে, মানে এক্সপেক্টেড আমাদের বাড়া সেটা হচ্ছে 1 মিলিমোল পার লিটার। এটা নর্মাল। এবং আমাদের পিএইচ কমবে, কত কমবে? প্রতি 10-এর জন্য কমবে 0.08। এটা হচ্ছে এক্সপেক্টেড। ঠিক আছে? যে এতটুকু এক্সপেক্ট করি যে আমাদের বডিতে যদি অ্যাকিউট রেসপিরেটরি অ্যাসিডোসিস হয়, সেক্ষেত্রে প্রতি 10 মিলিমিটার অফ মার্কারি ইনক্রিজ ইন পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড উইল ইনক্রিজ বাইকার্বনেট বাই 1 মিলিমোল পার লিটার বা 1 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। এটা নর্মাল। এখন আমরা একটা এক্সাম্পল দেখতে পারি। ফর এক্সাম্পল, ধরুন আমাদের বডিতে একটা অ্যাকিউট রেসপিরেটরি অ্যাসিডোসিস আছে এবং সেখানে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড হয়ে গেছে হচ্ছে 60। আমরা নর্মাল কত জানি পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড, এভারেজ করলে 40। তাহলে এইটা আমরা এক্সপেক্টেড পিএইচ এবং এক্সপেক্টেড আমাদের বাইকার্বনেট বের করতে পারি। তো এক্সপেক্টেড বাইকার্বনেট কি? প্রতি 10-এর জন্য 1 করে। তাহলে বেড়েছে কত? বেড়েছে হচ্ছে আমাদের 60। নর্মাল কত? 40। তাহলে এটাকে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে হয়ে যাচ্ছে আমাদের টোটাল কতটুকু বেড়েছে। আর প্রতি 10 বাড়ার জন্য 1 করে বাড়বে, তাহলে এত বাড়ার জন্য কত করে বাড়বে? 1 গুণ অত। তাহলে টোটাল হবে কত? এই 60-এর জন্য 26। তার মানে আমাদের এক্সপেক্টেড বাইকার্বনেট হচ্ছে এই ক্ষেত্রে, যদি কোনো পেশেন্টের 60 মিলিমিটার অফ মার্কারি তার পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড হয়ে যায়, সেক্ষেত্রে আমরা এক্সপেক্ট করি যে তার বাইকার্বনেট বাড়বে হচ্ছে 26 কম্পেনসেশনের কারণে। ঠিক আছে? এর বেশি বাড়তে পারবে না বা কমও থাকতে পারবে না। যদি বেশি কম থাকে তাহলে ঝামেলা আছে। আর পিএইচটা আসলে অতটা আমরা ক্যালকুলেট করি না, তারপরে একটু দেখাই রাখি যে প্রতি 10-এর জন্য কমবে হচ্ছে 0.08। তাহলে টোটালের জন্য কত কমবে? তাহলে 60 হয়েছে, নর্মাল হচ্ছে 40। তাহলে প্রতি 10-এর জন্য হচ্ছে 0.08 ইন্টু ডিফারেন্স যদি করি তাহলে হয় কত? 7.24।
তার মানে এই ক্ষেত্রে আমাদের পিএইচটা হবে 7.24, এর থেকে কমও হতে পারবে না, বেশিও হতে পারবে না। এখন মনে করুন যে আমাদের এক্সপেক্টেড যেই বাইকার্বনেট এটা হচ্ছে 26, এক্সপেক্টেড পিএইচ হচ্ছে 7.24, এটা এক্সপেক্টেড যে যদি এই রেসপিরেটরি অ্যাসিডোসিসটা কম্পেনসেশন হয় তাহলে আমাদের এক্সপেক্টেড এত হতে পারে। এখন মনে করুন আমাদের যে এবিজিটা, এই এবিজিতে আমরা দেখলাম যে এবিজিতে যেই ভ্যালুটা আসছে আমাদের বাইকার্বনেটে সেটা এবং এক্সপেক্টেড যে আমরা 26 এক্সপেক্ট করেছি এবং আমাদের যেই ভ্যালু মানে যেই এবিসি স্ট্রিপে যেটা আছে সেটাও 26, তাহলে এইটাও 26, আবার আমাদের এক্সপেক্টেডও 26। তার মানে কি এটা হচ্ছে পিওর অ্যাকিউট রেসপিরেটরি অ্যাসিডোসিস, এখানে অন্য কোনো ডায়াগনোসিস নেই। এটা যেহেতু কম্পেনসেশন চলছে বা আমাদের এক্সপেক্টেড চেঞ্জটা এসেছে, তার মানে এটা হচ্ছে পিওর অ্যাকিউট রেসপিরেটরি অ্যাসিডোসিস। কোনো কারণে দেখা যাচ্ছে যে আমাদের যে এবিসি স্ট্রিপ আছে বা মিজার যেটা সেটা হয়ে গেছে 29, কিন্তু আমাদের এক্সপেক্টেড কত 26, তার মানে কি মিজারটা এক্সপেক্টেডের বেশি। এইটা যদি হয় তার মানে মনে রাখতে হবে এর সাথে আমাদের আরেকটা ডায়াগনোসিস অ্যাড আছে, সেটা হচ্ছে মেটাবলিক অ্যালকালোসিস। মেটাবলিক অ্যালকালোসিস কেন? কারণ বাইকার্বনেট যদি বাড়ে তখন কি হয়, অ্যালকালোসিস হয়। কোন টাইপের অ্যালকালোসিস? মেটাবলিক অ্যালকালোসিস। তো এখানে যেহেতু বাইকার্বনেট বেড়ে গেছে তার মানে আমাদের ডায়াগনোসিস কী হবে, মেটাবলিক অ্যালকালোসিস। উল্টাটা হলে কী হবে, যদি আমাদের ফর এক্সাম্পল ধরুন আমাদের এবিসি স্ট্রিপে ভ্যালুটা আসলো আমাদের বাইকার্বনেটের হচ্ছে 23, যেটা 26 থেকে কম। যদি কমে যায়, বাইকার্বনেট কমা মানে কি অ্যাসিডোসিস। কোন টাইপের অ্যাসিডোসিস? মেটাবলিক অ্যাসিডোসিস। তার মানে আমাদের রেসপিরেটরি অ্যাসিডোসিসের সাথে মেটাবলিক অ্যাসিডোসিসও ইনক্লুডেড আছে। তাহলে এভাবে আমরা ক্যালকুলেট করে ফেলতে পারি যে আমাদের এক্সপেক্টেড চেঞ্জ কতটুকু হবে, এবং ওই চেঞ্জ যদি কম বেশি হয় সেক্ষেত্রে আমাদের ডায়াগনোসিস একটা মিক্সড ডিসঅর্ডারের দিকে যাবে, এবং সেটা কী হবে। এটা আমরা অ্যাকিউট রেসপিরেটরি অ্যাসিডোসিসের ক্ষেত্রে দেখলাম। একইভাবে আমরা দেখতে পারি কিসের ক্ষেত্রে, আমরা দেখতে পারি ক্রনিক রেসপিরেটরি অ্যাসিডোসিসের ক্ষেত্রে। তাহলে ক্রনিকের ক্ষেত্রে এটা মনে রাখতে হবে যে প্রতি 10 মিলিমিটার অফ মার্কারি পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড বাড়ার কারণে আমাদের বাইকার্বনেট ইনক্রিজ করবে 4 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার বা 4 মিলিমোল পার লিটার। এটাও আমরা ক্যালকুলেট করে বের করতে পারি, এবং পিএইচ কমবে কত, 0.03। ঠিক আছে, আবার আসি। তাহলে যদি যদি এক্সপেক্টেড আর মিজার্ড সমান হয় তার মানে পিওর কোনিক রেসপিরেটরি অ্যাসিডোসিস। যদি মিজার্ড বেশি হয় তার মানে কি বাইকার্বনেট বেশি, অ্যালকালোসিস থাকবে মেটাবলিক। যদি মিজার্ড কম হয় এক্সপেক্টেডের থেকে তার মানে কি বাইকার্বনেট কম, মানে অ্যাসিডোসিস। কোন টাইপের অ্যাসিডোসিস? মেটাবলিক অ্যাসিডোসিস। তাহলে অ্যাসোসিয়েটেড ডিসঅর্ডার মেটাবলিক অ্যাসিডোসিস থাকবে। ঠিক আছে, এবার রেসপিরেটরি অ্যালকালোসিসে যদি আসি, এটাও একটু মনে রাখতে হবে যে প্রতি 10 মিলিমিটার অফ মার্কারি পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড বাড়ার কারণে আমাদের বাইকার্বনেট কমবে হচ্ছে 2 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার কম্পেনসেশনের কারণে। ঠিক আছে, তাহলে যদি এর থেকে মানে এটা হচ্ছে আমাদের এক্সপেক্টেড। এখন এক্সপেক্টেড আর মিজার্ড যদি সমান হয় বা এবিসি স্টিপে যা আছে আমাদের এক্সপেক্টেড যদি সমান হয় তাহলে শুধু একটা ডায়াগনোসিস। যদি কম হয় তাহলে অ্যাসিডোসিস আছে, যদি বেশি হয় তাহলে অ্যালকালোসিস আছে। ক্রনিকের ক্ষেত্রে কী হবে, প্রতি 10-এর জন্য আমাদের বাইকার্বনেট ডিক্রিজ করবে 5। ঠিক আছে, তাহলে অ্যাকিউটে ডিক্রিজ করে 2, ক্রনিকে ডিক্রিজ করে 5 অ্যালকালোসিসের ক্ষেত্রে। আর অ্যাসিডোসিসের ক্ষেত্রে কী হবে, ইনক্রিজ করবে আমাদের অ্যাকিউটে ইনক্রিজ করে 1 মিলিমোল পার লিটার, আর ক্রনিকে ইনক্রিজ করে 4 মিলিমোল পার লিটার বা 4 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। ঠিক আছে, একইভাবে আমরা তাহলে ডায়াগনোসিস করে ফেলতে পারবো। যদি মিজার্ড আর এক্সপেক্টেড সমান হয় তাহলে পিওর অ্যালকালোসিস, যদি মিজার্ড বেশি হয় তার মানে সাথে মেটাবলিক অ্যালকালোসিস আছে, যদি মিজার্ড কম হয় এক্সপেক্টেডের থেকে তার মানে মেটাবলিক অ্যাসিডোসিস আছে। এগুলো আমরা বের করে ফেলতে পারবো। একইভাবে আমরা মেটাবলিক অ্যাসিডোসিস যখন পাবো তখন আমাদের মনে রাখতে হবে যে আমাদের বাইকার্বনেট যদি, মেটাবলিক অ্যাসিডোসিস মানে কি বাইকার্বনেট কমা, তো বাইকার্বনেট যদি 1 করে কমে বা 1 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার বা 1 মিলি মোল পার লিটার করে কমে, সেক্ষেত্রে আমাদের PaCO2 কী হবে, ডিক্রিজ করবে 1.5 মিলিমিটার অফ মার্কারি করে। মানে 1 বাইকার্বনেট কমার জন্য আমাদের মেটাবলিক অ্যাসিডোসিসের ক্ষেত্রে 1 বাইকার্বনেট কমার জন্য আমাদের পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড কমবে 1.5। তো এটা বের করার জন্য যে কতটুকু কমছে বা আমাদের এক্সপেক্টেড কত, এটার জন্য আমরা একটা ফর্মুলা ইউজ করি, এটাকে বলা হয় উইন্টার্স ফর্মুলা। এই উইন্টার্স ফর্মুলা দিয়ে আমরা এক্সপেক্টেড পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড কত হবে সেটা বের করতে পারি। এটার ফর্মুলাটা কি, 1.5 ইন্টু বাইকার্বনেট, মানে বাইকার্বনেট ভ্যালু যত দেওয়া থাকবে আমাদের এবিসি স্টিপে তার সাথে 1.5 গুণ করব, +8 করব, ±2। তাহলে এটা করলে আমরা বুঝতে পারবো যে আমাদের এক্সপেক্টেড বাইকার্বনেট এক্সপেক্টেড পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড কত। এখন এই এক্সপেক্টেড যদি অনেক বেশি হয়ে যায় এবং আমাদের যেই PaCO2 লেভেল আমাদের স্ট্রিপে সেটা কম হয়, তার মানে সেখানে সেকেন্ডারি রেসপিরেটরি অ্যালকালোসিস আছে। কারণ কি PaCO2 কম মানে কি হাইপার ভেন্টিলেশন হচ্ছে, হাইপার ভেন্টিলেশন মানে অ্যালকালোসিস। আবার যদি এই PaCO2 লেভেল আমাদের স্ট্রিপে যেটা থাকবে সেটা আমাদের এক্সপেক্টেড থেকে বেশি হয়, তার মানে কি
বেশি বেশি কার্বন ডাইঅক্সাইড জমছে মানে অ্যাসিডোসিস হচ্ছে, তার মানে সেখানে অ্যাসোসিয়েটেড রেসপিরেটরি অ্যাসিডোসিস আছে। কিন্তু যদি এই স্টিপে যেটা আছে সেটা এক্সপেক্টেডের সমান হয় বা কাছাকাছি হয়, সেক্ষেত্রে আমরা মনে রাখবো এটা কম্পেনসেশন হয়ে গেছে। এখন আমরা জানি যখন আমরা মেটাবলিক অ্যাসিডোসিসের কজগুলো পড়েছিলাম ডেভিডসনে, সেখানে দুইটা জিনিস পড়েছিলাম যে আমাদের যে মেটাবলিক অ্যাসিডোসিস এটা দুই রকমের হতে পারে, হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস আর নর্মাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। তার মানে কি এখানে অ্যানায়ন গ্যাপের একটা ভূমিকা আছে। সুতরাং যখনই তোমরা দেখবে যে আমাদের প্রাইমারি ডায়াগনোসিস মেটাবলিক অ্যাসিডোসিস হচ্ছে, সাথে সাথে তোমরা কী করবে, অ্যানায়ন গ্যাপটা ক্যালকুলেট করে ফেলবে। তো অ্যানায়ন গ্যাপ ক্যালকুলেট করার জন্য প্রয়োজনীয় তথ্য আমাদের স্ট্রিপেই দেওয়া থাকে। আমরা স্ট্রিপটা যদি আবার দেখাই, দেখো এখানে অ্যানায়ন গ্যাপ দেওয়াও থাকে একটা কথা, দ্বিতীয় কথা যদি দেওয়া না থাকে তুমি ক্যালকুলেট করে নিতে পারবে। কারণ কি, ক্যালকুলেট করার জন্য এই যে ইলেকট্রোলাইট ভ্যালুগুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমরা জানি অ্যানায়ন গ্যাপ কি, আমাদের বডিতে যে পজিটিভ অ্যানায়নগুলো পজিটিভ ক্যাটায়নগুলো আছে তার থেকে আমাদের নেগেটিভ অ্যানায়নগুলো যদি বিয়োগ করি তাহলে পাওয়া যাবে। তো এক্ষেত্রে যদি আমরা পটাশিয়ামকে কনসিডারেশনে নিয়ে ক্যালকুলেট করি তাহলে হয় 16 ± 4 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার, যেটা নর্মাল অ্যানায়ন গ্যাপ। যদি পটাশিয়াম বাদে ক্যালকুলেট করি সেক্ষেত্রে হচ্ছে 12 ± 4 হয়, ঠিক আছে। তো এই যে অ্যানায়ন গ্যাপ এটা কম বা বেশি কিনা তার উপরে ভিত্তি করে আমরা দুই ভাগে ভাগ করি আমাদের মেটাবলিক অ্যাসিডোসিসকে। একটা হচ্ছে ন্যাগমা বা নর্মাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস, আর একটা হচ্ছে হ্যাগমা বা হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। এটাকে কেউ কেউ শুধুমাত্র অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিসও বলে। এটা কী কী কজ আছে এটার জন্য আমি একটা ট্রিক মনে রাখি আর কি। এটা হচ্ছে হার্ডেস নর্মাল অ্যানায়ন গ্যাপ, আর হ্যাগমার জন্য হচ্ছে মাড পাইলস। এটা মনে রাখতে পারো, আমি এটা ডিটেলস বলতে যাচ্ছি না আর কি, যেহেতু কজ আমি আলোচনা করছি না। এখন ধরো কোনো কারণে আমি হ্যাগমা পেয়েছি, তার মানে কি আমাদের আয়নন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস পেয়েছি। সেক্ষেত্রে আরেকটা জিনিস আমাদের ক্যালকুলেট করতে হবে, সেটা হচ্ছে বাইকার্বনেট গ্যাপ বা ডেল্টা ডেল্টা গ্যাপ। বাইকার্বনেট গ্যাপ কি, বাইকার্বনেট গ্যাপ হচ্ছে পেশেন্টের যে বাইকার্বনেট লেভেলটা রয়েছে বিজি স্ট্রিপে তার সাথে ডেল্টা গ্যাপ যোগ করতে হবে। এখন ডেল্টা গ্যাপ কি, ডেল্টা গ্যাপ হচ্ছে মিজার্ড অ্যানায়ন গ্যাপ। মিজার্ড অ্যানায়ন গ্যাপ কি, অ্যানায়ন গ্যাপ তুমি হচ্ছে ওই ইসিজি স্ট্রিপে এবিজি স্ট্রিপে যত পেয়েছো আর নর্মাল অ্যানায়ন গ্যাপ তার থেকে বিয়োগ করবো। তো নর্মাল গ্যাপ যদি পটাশিয়াম নিয়ে করি তাহলে অ্যাভারেজ কত হবে 16, যদি পটাশিয়াম না নিয়ে করি অ্যাভারেজ হবে 12। এটা বসে আমরা করব, ঠিক আছে। এখন এই পেশেন্ট বাইকার্বনেটের সাথে ডেল্টা গ্যাপ যোগ করার পরে আমরা পাবো হচ্ছে বাইকার্বনেট গ্যাপ। এই বাইকার্বনেট গ্যাপ মোটামুটি 24-এর কাছাকাছি হবে নর্মাল। কোনো কারণে যদি এই বাইকার্বনেট গ্যাপ 24 হয় বা 24 ± 2 হয়, +-4 হয়, মানে নর্মাল অ্যানায়ন গ্যাপ যত, ঠিক আছে, তার মানে এটা হচ্ছে নর্মাল আছে, সেক্ষেত্রে ডায়াগনোসিস শুধুমাত্র হ্যাগমা। কিন্তু যদি এই বাইকার্বনেট গ্যাপ 20-এর নিচে হয় সেক্ষেত্রে হ্যাগমার সাথে ন্যাগমা অ্যাসোসিয়েটেড আছে, এটা মনে রাখতে হবে। আর যদি বাইকার্বনেট গ্যাপ 28-এর বেশি হয়ে যায় সেক্ষেত্রে হ্যাগমার সাথে মেটাবলিক অ্যালকালোসিসও অ্যাড আছে, তার মানে দুইটা ডায়াগনোসিস হয়ে যাবে। একটু কঠিন মনে হতে পারে, আমি আরেকবার রিপিট করি। যদি মেটাবলিক অ্যাসিডোসিস থাকে সেক্ষেত্রে তোমরা কী করবে, প্রথমেই বের করবে হচ্ছে তার এক্সপেক্টেড পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড কত। যদি এক্সপেক্টেড পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড আর আমাদের এবিজিতে স্ট্রিপে যেই কার্বন ডাইঅক্সাইড দেওয়া আছে মিজার্ড, এটা যদি সমান হয় তার মানে ঠিক আছে, এটা অনলি মেটাবলিক অ্যাসিডোসিস। যদি PaCO2 লেভেল বেশি হয় আমাদের এক্সপেক্টেডের থেকে তার মানে এটা হচ্ছে মেটাবলিক উইথ রেসপিরেটরি অ্যাসিডোসিস। আর যদি কম হয় PaCO2 তাহলে অ্যাসোসিয়েটেড উইথ রেসপিরেটরি অ্যালকালোসিস। এখন মেটাবলিক অ্যাসিডোসিস পাওয়ার সাথে সাথে আমরা দেখবো অ্যানায়ন গ্যাপ, কারণ আমরা জানি মেটাবলিক অ্যাসিডোসিস দুই রকম হয়, হাই অ্যানায়ন গ্যাপ এবং নর্মাল অ্যানায়ন গ্যাপ। হাই অ্যানায়ন গ্যাপ যদি আবার হয় সেক্ষেত্রে আবার আমরা বাইকার্বনেট গ্যাপটা বের করব। বাইকার্বনেট গ্যাপ বের করার মাধ্যমে আমরা দেখবো এটার সাথে আরও কিছু অ্যাসোসিয়েটেড আছে কিনা। ফর এক্সাম্পল বাইকার্বনেট গ্যাপ যদি 20-এর কম হয় সেক্ষেত্রে আমরা ধরে নিব এখানে হ্যাগমার সাথে ন্যাগমাও আছে। আর যদি বাইকার্বনেট গ্যাপ 28-এর বেশি হয় সেক্ষেত্রে ধরে নিব যে এখানে হ্যাগমার সাথে মেটাবলিক অ্যালকালোসিস আছে। বোঝা গেল? এখন লাস্ট ওয়ান, যে আমাদের মেটাবলিক অ্যালকালোসিস। মেটাবলিক অ্যালকালোসিসের ক্ষেত্রে আমরা যেটা মনে রাখবো যে আমাদের বাইকার্বনেট যদি 1 মিলিমোল পার লিটার বাড়ে বা 1 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার বাড়ে সেক্ষেত্রে আমাদের PaCO2 ইনক্রিজ করবে 0.9 মিলিমিটার অফ মার্কারি, বা 1 ধরে নিতে পারেন, ঠিক আছে, 1 করে বাড়বে। তাহলে আমাদের মেটাবলিক অ্যালকালোসিসের ক্ষেত্রে যদি বাইকার্বনেট 1 বাড়ে সেক্ষেত্রে আমাদের PaCO2ও বাড়বে হচ্ছে 1। এখান থেকে আমরা এক্সপেক্টেড ক্যালকুলেট করতে পারি, এখানেও একই রকম কথা। যদি এক্সপেক্টেড আর মেজার্ড সমান হয় তাহলে অনলি আমাদের এখানে মেটাবলিক অ্যালকালোসিস হয় এবং এখানে পিওর কম্পেনসেশন চলছে। যদি মেজার্ড বেশি হয় সেক্ষেত্রে সাথে রেসপিরেটরি অ্যাসিডোসিস আছে, যদি মেজার্ড কম হয় সেক্ষেত্রে রেসপিরেটরি অ্যালকালোসিস আছে, সেম জিনিস। তাহলে এটাই আমাদের ক্যালকুলেশন করা শেষ। এভাবে আমরা খুব সহজে, যদিও সহজ মনে হচ্ছে কিন্তু কয়েকটা যদি প্র্যাকটিস করি, কঠিন মনে হচ্ছে কিন্তু কয়েকটা প্র্যাকটিস করলে বুঝতে পারবে সেটা আসলে
এটা আসলে খুব বেশি কঠিন যে তা না, ঠিক আছে। তাহলে আমি আরেকবার রিপিট করি কী করব। আমরা যখন একটা এবিসি স্ট্রিপ পাবো, সাথে সাথে আমরা দেখে নিব তার যেই ডিটেলস আছে, পেশেন্ট ডিটেলস, এটা মিলছে কিনা, বা আমাদের যে ক্লিনিক্যাল কোরিলেশন আছে তার সাথে মিলছে কিনা, সেম পেশেন্ট কিনা। এইটা দেখার পরে আমরা দেখব পিএইচটা প্রথম স্টেপে। পিএইচ কি 7.4-এর কম আছে নাকি 7.4-এর বেশি আছে। কম থাকলে অ্যাসিডোসিস, বেশি থাকলে অ্যালকালোসিস। সেকেন্ড স্টেপে আমরা দেখব যে এই যে অ্যাসিডোসিস বা অ্যালকালোসিস আমাদের কাছে মনে হচ্ছে, এটা কি মেটাবলিক নাকি এটা হচ্ছে রেসপিরেটরি। সেটা কি করে বুঝতে পারবো? সেটা বুঝতে পারবো আমরা হচ্ছে তার পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড এবং বাইকার্বনেট দেখার মাধ্যমে। যখন আমরা প্রাইমারি একটা ডায়াগনোসিস পেয়ে যাব, থার্ড স্টেপে গিয়ে আমরা দেখবো যে আমাদের বডির কম্পেনসেশন চলছে কিনা, ঠিক আছে। কম্পেনসেশন আমরা কী করে দেখতে পাবো? আমরা কয়েকটা কথা মনে রাখবো বলেছি যে আমাদের বডি কখনো নর্মাল লেভেলে নিয়ে আসতে পারবে না কম্পেনসেশন করে আমাদের পিএইচকে বা বাইকার্বনেটকে বা কার্বন ডাইঅক্সাইডকে। আরেকটা কি বললাম যে আমাদের কম্পেনসেশনের সাথে অনেক সময় মিক্সড ডায়াগনোসিস অ্যাড থাকতে পারে। এ কারণে নির্দিষ্ট পরিমাণ বাইকার্বনেট বাড়া কমার সাথে নির্দিষ্ট পরিমাণ পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডে বাড়া কমা হয়। এটা আমাদের একটু মনে রাখতে হবে যে কোনটার জন্য কত বাড়ে কমে। এটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা ডায়াগনোসিসটা ইজিলি করতে পারবো। তাহলে এটা ছিল আমাদের বেসিক, প্লাস কী করে 3টা স্টেপ দিয়ে ডায়াগনোসিস করতে পারি সেটা। এখন তাহলে আমরা কয়েকটা ডায়াগনোসিস করে দেখি আমরা পারি কি না, ঠিক আছে। এখানে যেই স্ট্রিপ আমি 6টা স্ট্রিপ দিয়েছি, কেমন আমি 5-6টা এবিজি যেগুলো করেছিলাম তার অনেকগুলো আমি ছবি নিয়ে রেখেছিলাম স্ট্রিপগুলো, যে ডায়াগনোসিস পরে আমরা করতে পারি কিনা। ফর এক্সাম্পল এইখানে দেখো একটা পেশেন্টের এবিজি আমি দিয়ে রেখেছি, মোট 6টা দেওয়া আছে, কেমন। তো সবগুলো ডায়াগনোসিস করতে আসলে অনেক সময় লাগবে, তো আমি 2টা দেখাবো, কেমন। তাহলে প্রথমটা আমরা দেখি। প্রথমটা কি, একটা পেশেন্ট যার নাম হচ্ছে মিস লাভলি, ঠিক আছে। এই লাভলির আমাদের এখন যেই এবিজি আছে সেটা আমরা ইন্টারপ্রেট করব 3টা স্টেপ দিয়ে। ফার্স্ট স্টেপে আমরা কি দেখি? আমরা দেখি পিএইচ। তাহলে আমরা পিএইচের দেখলাম পিএইচ কি আছে, বেশি আছে 7.4-এর। 7.4-এর বেশি যদি পিএইচ থাকে তাহলে ডায়াগনোসিস কি? অ্যালকালোসিস। স্টেপ 1 শেষ। সেকেন্ড জিনিস আমরা কি দেখব? আমরা সাথে সাথে দেখব বাইকার্বনেট এবং পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড। তাহলে এর বাইকার্বনেটও কম, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডও কম। এখন আমরা জানি পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড কম মানে কি? কার্বন ডাইঅক্সাইড ব্লাডে কম, ব্লাডে কার্বন ডাইঅক্সাইড কম থাকার মানে কি? অ্যালকালোসিস। এখন পিএইচও আছে অ্যালকালোসিস, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডও সাজেস্ট করে অ্যালকালোসিস। এখন আসি বাইকার্বনেট। বাইকার্বনেট কমে গেছে, বাইকার্বনেট কমে যাওয়ার মানে কি? অ্যাসিডোসিস। কিন্তু আমাদের পিএইচ তো আছে অ্যালকালোসিস, তার মানে আমাদের এটার সাথে আমাদের পিএইচ মিলছে না। তার মানে এখানে প্রাইমারি ডায়াগনোসিস হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইডের সাথে, তার মানে রেসপিরেটরি অ্যালকালোসিস। তাহলে আমাদের প্রাইমারি ডায়াগনোসিস হয়ে গেছে। এই প্রাইমারি ডায়াগনোসিস কি? রেসপিরেটরি অ্যালকালোসিস। বোঝা গেছে? তাহলে আমাদের প্রাইমারি ডায়াগনোসিস শেষ। তাহলে 2টা স্টেপ কমপ্লিট। থার্ড স্টেপে আমরা কি করব? যে আমাদের বডি কম্পেনসেট করছে কি না, এটা দেখার জন্য আমরা কি করি? আমরা দেখি যে 2টা একই ডিরেকশনে আছে কিনা। এখানে খেয়াল করে দেখো যে আমাদের যেই পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড এটাও কমছে, আবার আমাদের যে বাইকার্বনেট এটাও কমছে। 2টা সেম ডিরেকশনে আছে। আমরা কি বলেছিলাম? যদি 2টা সেম ডিরেকশনে থাকে তাহলে দেয়ার মে বি পসিবল কম্পেনসেশন, তাহলে এখানে হয়তো কম্পেনসেশন হচ্ছে। এখন এই কম্পেনসেশন এক্সপেক্টেড কত, আর এটা এক্সপেক্টেডের বেশি হচ্ছে নাকি কম হচ্ছে, এটা আমাদের বের করতে হবে। তাহলে কম্পেনসেশন যদি চলে সেক্ষেত্রে আমাদের রেসপিরেটরি অ্যালকালোসিসের ক্ষেত্রে এক্সপেক্টেড বাইকার্বনেট কত হয় মনে আছে? একটু আগে আমরা বললাম, ওইটা আমাদের একটু মনে রাখতে হবে যে আমরা এটা কোনিক কেস, কেমন, এটা হিস্ট্রি থেকে জানতে পারবো যে এটা আসলে কোনিক কেস। তাহলে ক্রনিক রেসপিরেটরি অ্যালকালোসিস ধরে আমরা করব, হিস্ট্রি থেকে এটা জেনে নিব যে এটা ক্রনিক কেস। এখন আসো, তাহলে আমি ধরলাম এটা হচ্ছে ক্রনিক রেসপিরেটরি অ্যালকালোসিস। এখন একটা কথা বলি, আমরা ক্রনিকের ক্ষেত্রে কি পড়েছিলাম? যে ক্রনিকের ক্ষেত্রে প্রতি 10 মিলিমিটার অফ মার্কারি পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড যদি কমে সেক্ষেত্রে বাইকার্বনেট বাড়বে 5 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার বা 5 মিলিমোল পার লিটার করে, প্রতি 10-এর জন্য 5। এটা আমরা ক্যালকুলেট করতে পারি কি করে? আমরা খুব সহজে বের করতে পারি। নর্মাল আমাদের বাইকার্বনেট কত? 24। এখন 24 হচ্ছে নর্মাল। এখন প্রতি 10-এর জন্য কমবে কত? 10-এর জন্য কমবে হচ্ছে 5 করে, তাহলে সেই 5 দিয়ে দিলাম। এখন আমাদের ডিফারেন্সটা কত? নর্মাল আমাদের বাইকার্বনেট কত?
নর্মাল পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড কত? 40। আর এখানে মেজার্ড কত? 29.7। তার মানে 29.7। তার মানে কি আমরা 30 ধরে নিই, যদি 30 ধরে নিই, তার মানে কত? 10। 10/10 কত হয়? 1, তাই না? 5 ওকে 5, তার মানে 24 - 5 মানে 19 হয়। তাহলে বাইকার্বনেট কত হওয়ার কথা? 19 হওয়ার কথা। এক্সপেক্টেড বাইকার্বনেট হচ্ছে 19। এখন আমরা দেখব এই বাইকার্বনেট 19 আছে কিনা। এখন খেয়াল করে দেখুন, এই বাইকার্বনেট 19-এর থেকেও কম। তার মানে মেজার্ড যে বাইকার্বনেট বা এবিসিতে যে বাইকার্বনেট আছে সেটা আমাদের এক্সপেক্টেডের থেকে কম। এখন আমরা একটা কথা বলেছিলাম যে যদি মেজার্ড বাইকার্বনেট এক্সপেক্টেডের থেকে কম হয়, তার মানে অবশ্যই রেসপিরেটরি অ্যালকালোসিসের সাথে, যেহেতু বাইকার্বনেট কম তার মানে কি? অ্যাসিডোসিস। এবং কী ধরনের অ্যাসিডোসিস? বাইকার্বনেট কম থাকলে মেটাবলিক অ্যাসিডোসিস। তার মানে এটা মেটাবলিক অ্যাসিডোসিস অ্যাড আছে। দিস ইজ নট কম্পেনসেশন, দিস ইজ মেটাবলিক অ্যাসিডোসিস, মানে মিক্সড ডিসঅর্ডার। কেন হলো এরকম? কারণ এক্সপেক্টেড রেঞ্জে নেই, বরং এক্সপেক্টেড থেকে অনেক কম আছে। বুঝতে পারছি? তার মানে এটার আমাদের ডায়াগনোসিস কী হলো? দিস ইজ নট কম্পেনসেশন, দিস ইজ এ মিক্সড ডায়াগনোসিস। কী কী ডায়াগনোসিস? প্রাইমারি ডায়াগনোসিস হচ্ছে রেসপিরেটরি অ্যালকালোসিস, সাথে কি আছে? মেটাবলিক অ্যাসিডোসিস। বুঝতে পেরেছি? আচ্ছা, তাহলে একটা ডায়াগনোসিস আমাদের হয়ে গেল। তাহলে এই স্ট্রিপটা ডায়াগনোসিস কী ছিল? এটা ডায়াগনোসিস ছিল হচ্ছে রেসপিরেটরি অ্যালকালোসিস আর মেটাবলিক অ্যাসিডোসিস। আচ্ছা, ডান। এখন আমরা আরও কয়েকটা ডায়াগনোসিস দেখতে পারি। আমার কাছে 6টা স্ট্রিপ আছে আর কি, সবগুলো ডায়াগনোসিস বলতে গেলে অনেক সময় লাগবে। সেকেন্ডটা, আচ্ছা এটা অ্যাসিডোসিস, এটাই দেখাই। তাহলে সেকেন্ডটা এখন আমরা দেখি। ফার্স্ট স্টেপে আমরা কি দেখব? 3টা স্টেপে তো ডায়াগনোসিস করি। ফার্স্ট স্টেপে দেখব পিএইচ। পিএইচ এখানে কত আছে? 7.2। 7.2 মানে কি? 7.4-এর কম। 7.4-এর কম মানে কি? অ্যাসিডোসিস। তার মানে এটা অ্যাসিডোসিস। তাহলে ফার্স্ট স্টেপ শেষ। সেকেন্ড স্টেপে কী দেখবো? এটা কি রেসপিরেটরি নাকি মেটাবলিক? তাহলে দেখুন এখানে PCO2 কত আছে? 21। নর্মাল কত? নর্মাল হচ্ছে 40। তাহলে কম আছে। এখন PaCO2 যদি কম থাকে সেটা কি ইন্ডিকেট করে? অ্যালকালোসিস। কিন্তু পিএইচ কত আছে? অ্যাসিডোসিস রেঞ্জে। তার মানে দিস ইজ নট রেসপিরেটরি কজ। তাহলে বাইকার্বনেট দেখি, বাইকার্বনেট বেশি কিনা। দেখুন বাইকার্বনেট আছে হচ্ছে 8, বাইকার্বনেট আছে কম। বাইকার্বনেট কম থাকা মানে কি? অ্যাসিডোসিস। কী ধরনের অ্যাসিডোসিস? মেটাবলিক অ্যাসিডোসিস। পিএইচও কি সাজেস্ট করে? অ্যাসিডোসিস। তার মানে পিএইচও সাজেস্ট করে অ্যাসিডোসিস, বাইকার্বনেটও সাজেস্ট করে অ্যাসিডোসিস। তার মানে দিস ইজ এ কেস অফ মেটাবলিক অ্যাসিডোসিস। প্রাইমারি ডায়াগনোসিস কমপ্লিট। তাহলে আমাদের প্রাইমারি ডায়াগনোসিস কি? প্রাইমারি ডায়াগনোসিস হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস। এখন একটা কথা বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা, যে যখনই আমরা মেটাবলিক অ্যাসিডোসিস পাবো সাথে সাথে আমরা কী করব? আমরা এক্সপেক্টেড পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড কত হবে সেটা বের করব। তাহলে এক্সপেক্টেড পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড কত হবে এটা আমরা বের করি, যে এক্সপেক্টেড PaCO2 সমান কি? উইন্টারস ফর্মুলা। উইন্টারস ফর্মুলা কী ছিল মনে আছে? 1.5 ইন্টু বাইকার্বনেট প্লাস 8 + -2। তাহলে এখানে 1.5 ইন্টু বাইকার্বনেট, বাইকার্বনেট কত আছে? বাইকার্বনেট 8 আছে। 8 + 8 + -2, তাহলে কত হয়? 8 ওকে 8 আর হচ্ছে 4, 8 আর 4 12, 12 আর 8 কত হয়? 20। তাহলে 20 ± 2, তার মানে হচ্ছে 18 থেকে 22 এই রেঞ্জে হচ্ছে এক্সপেক্টেড পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড থাকার কথা, যদি এটা কম্পেনসেশন হয়। এখন দেখি আমাদের এক্সপেক্টেডের ভিতরে আমাদের পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড আসছে কিনা। এখানে কত আছে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড? 21 আছে। 21 কি 22 18-এর ভিতরে? হ্যাঁ ভিতরে। 21.2 তো 22-এর ভিতরে। তার মানে আমাদের পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড এক্সপেক্টেড রেঞ্জে আছে। তার মানে কি এখানে কোনো কম্পেনসেশন আছে। তাহলে কম্পেনসেশন চলছে এখানে, যেহেতু আমাদের এক্সপেক্টেড নর্মাল আছে। তাহলে এখানে মেটাবলিক অ্যাসিডোসিসে কম্পেনসেশন কি করে? রেসপিরেটরি কম্পেনসেশন হয়। তার মানে বলবো রেসপিরেটরি কম্পেনসেশন। ডায়াগনোসিস হয়ে গেছে। এখন একটা কথা আছে যে আমরা ফার্স্ট স্টেপে দেখছি পিএইচ,
সেকেন্ড স্টেপে দেখছি টাইপ, থার্ড স্টেপে দেখছি কম্পেনসেশন আছে কিনা। এখানে কম্পেনসেশন আছে, তার মানে মেটাবলিক অ্যাসিডোসিস উইথ রেসপিরেটরি কম্পেনসেশন ডায়াগনোসিস। এখন মেটাবলিক অ্যাসিডোসিসের ক্ষেত্রে একটা কথা বলেছিলাম আপনাদেরকে, মনে আছে কিনা, যে মেটাবলিক অ্যাসিডোসিস যখনই পাবেন তখনই দেখবেন এখানে অ্যানায়ন গ্যাপটা কত। কারণ কি, আমরা অ্যানায়ন গ্যাপ অনুসারে মেটাবলিক অ্যাসিডোসিসকে দুই ভাগে ভাগ করি, হাই অ্যানায়ন গ্যাপ, নর্মাল অ্যানায়ন গ্যাপ। তাহলে এই মেটাবলিক অ্যাসিডোসিসটা কি হাই অ্যানায়ন গ্যাপ হ্যাগমা নাকি নর্মাল অ্যানায়ন গ্যাপ ন্যাগমা, সেটা আমরা দেখব। এখন অ্যানায়ন গ্যাপ নর্মাল কত, যদি পটাশিয়াম নিয়ে করি তাহলে 16 ± 4, তার মানে কত 12 থেকে 20 পর্যন্ত হইতে পারে। এখন এখানে অ্যানায়ন গ্যাপ কত আছে দেখুন, অ্যানায়ন গ্যাপ পটাশিয়াম নিয়ে আছে 38, মানে অ্যানায়ন গ্যাপ অনেক বেশি। অ্যানায়ন গ্যাপ যদি দেওয়া না থাকে, দেখুন পটাশিয়াম নিয়ে এইটা, পটাশিয়াম না নিয়ে হচ্ছে 35, এটা একটু দেখে রেখেন। হ্যাঁ, এখানে পটাশিয়াম লেখা আছে দেখুন, তার মানে হচ্ছে এখানে হাই অ্যানায়ন গ্যাপ আছে। তাহলে এটা ডায়াগনোসিস হচ্ছে হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস বা হ্যাগমা। তাহলে হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস উইথ রেসপিরেটরি কম্পেনসেশন, ডায়াগনোসিস হয়ে গেল।